হ্যালো। হ্যাঁ, শতদল শোনা যাচ্ছে? রাজেশ, আওয়াজ আসছে কি? শোনা যাচ্ছে কি শতদল? কমেন্টটা আসলে আমি শুরু করব। ঠিক আছে, ঠিক আছে। আহ, শুভ সন্ধ্যা যারা এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছেন। 4 জন দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ সবাইকে। নীলাদ্রিও এসছেন। তো আড্ডা শুরু করা যাক। আড্ডাই বলছি, কারণ শিলচরের সেই আড্ডাগুলোর মতোই বন্ধুর তরফ থেকে একটা খুব ভালো প্রয়াস। আজকাল সব দিকেই তো বিভিন্নভাবে এরকম অনলাইন হচ্ছে। এরকম একটা কবিতা পাঠের অনলাইনের অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই অপেক্ষায় ছিলাম। শতদল সেটা পূর্ণ করেছে, খুব ভালো লাগছে। প্রথমেই একটা কথা বলে দিচ্ছি। হ্যাঁ, মঞ্জরি দিয়ে এসছেন, ভালো লাগছে। প্রথমেই একটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাইছি, সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন লিখা আর বলার মধ্যে তো বিস্তর ফারাক। তো আমার তো বলার বাচন শৈলী বলুন, বাচন ভঙ্গি বলুন, কোনোটাই পাতে দেওয়ার মতো নয়। একটু ধৈর্য ধরে কষ্ট করে থাকবেন, বেশি সময় নেব না। ইন অ্যারাউন্ড 45 মিনিটস আড্ডার মেজাজে সহ্য করবেন সবাই। দেখুন, আমরা যারা বাংলায় লেখালেখি করি, আমাদের তো সবার গুরু সেই একজনই আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর। গুরুদেব, সেই বিশ্বকবি ছাড়া তো আর আমাদের অস্তিত্ব তেমন একটা নেই। এমনিতেই আমাদের অস্তিত্ব তো নেই, আমাদের দেশ নেই, আমাদের কিছুই নেই। তবুও এই নেই মাঝেই আমরা যতটুকু পারছি কুড়িয়ে নিচ্ছি। প্রথমেই তাহলে শুরু করা যাক। বলা যায় অনেকটা গুরুদক্ষিণার মতো রবীন্দ্রনাথকে নিয়ে। হ্যাঁ, আদিমাদি এসছেন, ভালো লাগছে, থাকবেন পাশে। রবীন্দ্রনাথকে নিয়ে বলতে গেলে আমার অনেক প্রথম দিককার একটি কবিতা, ছোট্ট একটি কবিতা রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে লেখা। সেটি পড়েই শ্রীগণেশ করছি আজকের এই অনলাইন আড্ডার। কবিতাটির নাম তুমি আছো। আমার তুমি আছো, সহস্র পথে সহস্র বিষাক্ত আলিঙ্গন, তবু হয় না ছন্দ পতন। অস্তিত্বের নেই কোনো সংকট, আমার তুমি আছো। বৃষ্টির টাপুর টুপুর, গুঞ্জরিত মর্মর, স্বপ্নভঙ্গের আকুল বেদন, এমনি করেই শুরু, শেষ কোথা? আদি আছে, অন্ত নেই। অন্তের অন্বেষণে হারিয়ে যাবে একটি জীবন, তবুও শাশ্বত গরিমা আমার তুমি আছো। বৈশাখ মাস, বৈশাখে রবীন্দ্রনাথের ভাবনা, রবীন্দ্রনাথের চিন্তা আমাদের মনে দোলা দেয়। এবার এমন একটি সংকটকালে আমরা এসে পৌঁছেছি, ভবিষ্যৎ আমাদের সবারই অজানা। কিভাবে আগামী দিনগুলো আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো
রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে শুরু হলো আড্ডা। অলকা এসছো, খুব ভালো লাগছে। অলকা গোস্বামী খুব বড় মাপের একজন আবৃত্তিকার, আমারও একাধিক কবিতা ও আবৃত্তি করেছে, আমার বন্ধুস্থানীয়। সুশান্ত দা নমস্কার, আপনি এসেছেন, ভরসা পাচ্ছি। হ্যাঁ, যা বলছিলাম, এই যে করোনা কালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, ভবিষ্যৎ তো একেবারেই অজানা। দিন দিন এর রূপ পাল্টাচ্ছে, সমাজের প্রভাব পাল্টাচ্ছে। আমরা যারা কবি মনের অধিকারী, কম বেশি, আমরা ব্যাপারগুলোকে একটু অন্য চোখে দেখি। আমাদের হৃদয়, আমাদের অন্তর খুব সহজেই ভাবনায় আকুল হয়। অজস্র কবিতা আসছে, খুব সুন্দর সুন্দর কিছু কবিতা। শুভ সন্ধ্যা চন্দ্রিমাদি, স্বাগতম আপনাকে। আপনার সঙ্গে আমার সরাসরি পরিচয় নেই, অনলাইনের মাধ্যমেই অনেকটা পরিচিত হয়ে গেছি। তো সেই করোনা নিয়ে একটা কবিতা লিখেছি, পরে শোনাচ্ছি আপনাদের। জেতা বাজিটা হারবো এবার নিশ্চিত, বেছে নিতেই হবে এবার পথ। মৃত্যুর দুটি স্পষ্ট পছন্দের একটি, অনশন কিংবা অসুখ। নিজেদের সাম্রাজ্যে এবার শুরু হলো অদৃশ্য শত্রুর কাছে অসহায় আত্মসমর্পণ। পৃথিবী এবার সাজবে নতুন করে, যত কিছু চরাচরে যাবে সব অগোচরে। মলিনতার দৃপ্ত অহংকারে সজ্জিত পৃথিবী লুকিয়েছে মুখ হিংসা ঘৃণার বাড়বাড়ন্তে। এবার পূর্ণ ধ্বংস শেষে আসবে ফিরে অমলিন অহিংস মনন মানব। সম্ভব আমি যুগে যুগের সহজ রসায়নে অবতীর্ণ ধরায় এবার ভাইরাস অবতার। এবার স্তব্ধ হবে জেতাবাজির অহংকার। জানি না বাজিগুলো শেষ পর্যন্ত জেতাবাজি না হারাবাজিতে পর্যবসিত হয়। একমাত্র ভবিষ্যতই, একমাত্র সময়ই এর উত্তর দেবে। হ্যাঁ, হ্যাঁ, যে কথাটি বলছিলাম, আদিমাদিও যে কথাটি ভাবছিলাম, আদিমাদিও সেটি ধরিয়ে দিয়েছেন। আজ 1 মে শ্রমিক দিবস। এমনিতেই শ্রমিকরা আমাদের সমাজের এমন একটা স্তম্ভ, যারা নিজেরা অত্যন্ত কষ্ট করে সংসার চালায়, অত্যন্ত কষ্ট করে জীবন নির্বাহ করে, কিন্তু আমরা তাদের কাছ থেকেই আমাদের যাবতীয় সুখগুলো কুড়িয়ে নিই। প্রতিদানে আমরা কিন্তু দিতে পারি না তাদের কিছুই। আর বিশেষ করে আজকের এই সন্ত্রস্ত বেলায় শ্রমিকরাই বোধ করি সবচাইতে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছেন। এমনকি দেশের কর্ণধাররাও কিভাবে এদেরকে আপন ডেরায় পৌঁছে দেওয়া যায় সেই ভাবনা চিন্তায় রত আছেন, কিন্তু কোনো পথ এখন পর্যন্ত বেরোয়নি। আজকের দিনে সত্যি শ্রমিকদের জন্য আমাদের একটু আলাদা করে ভাবতে হবে, আলাদা করে চিন্তা করতে হবে। শ্রমিক কারা? শ্রমিক আপাত অর্থে যারা শারীরিক পরিশ্রমের মাধ্যমে বা শ্রমের, যে কোনো ধরনের শ্রমের মাধ্যমে উপার্জন করে এবং সেবা পৌঁছে দেয়, তারাই শ্রমিক। বিভিন্ন ধরনের, হ্যাঁ, শতদল যারা লিখেছেন পরিযায়ী শ্রমিক, ওরাই আজ সবচাইতে বিপদগ্রস্ত। তো শ্রমিক প্রকৃত অর্থে, যদিও ওরাই আপাত অর্থে ওরাই যখন শ্রমিক হিসেবে পরিগণিত হচ্ছেন, কিন্তু শ্রমিক অ্যাকচুয়ালি সবই। আমরাও এক ধরনের শ্রমিক। শ্রম ছাড়া তো আর উপার্জন হয় না।
তাই বিভিন্নভাবে শ্রমের ডেফিনিশন করা যায়। আজকের দিনে এই মুহূর্তে যারা সবচাইতে বেশি শ্রমের মাধ্যমে সমাজটাকে চালু রেখেছেন সেই সমাজকর্মী অর্থাৎ স্বাস্থ্যকর্মী, আরক্ষী এবং একই রকম যারা সেবা কার্যে আছেন, নিযুক্ত আছেন, তাদের শ্রমের মূল্য আজকের দিনে সবচাইতে বেশি। বরাক উপত্যকায় যারা কবিতা লিখেছেন বা লিখছেন, আমি নাম বলবো না, কত নাম বলবো। শিলচর শহর, বরাক উপত্যকা, কবির শহর, কবির উপত্যকা বললেও ভুল হয় না। গোটা উপত্যকা জুড়ে সব নমস্য কবিরা আছেন। কবি শক্তিপদ ব্রহ্মচারী আমার শিক্ষক ছিলেন। তখন আমি কবিতা লিখতাম না, জানতাম না কবিতা কি। আমি জিসি কলেজে বিজ্ঞান বিভাগে পড়তাম, তো সেখানে বাংলা ক্লাস ছিল। শক্তিপদ ব্রহ্মচারীর ক্লাসে বাংলা আমি পড়েছি। পরবর্তীতে বিভিন্নভাবে আমি বেরিয়ে গেছি, সেই পরিযায়ী শ্রমিকের মতো। বরাক থেকে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র থেকে মনু, ধলাই, সুবনশিরি, দিহিং, এক এক করে এদিক থেকে ওদিক এতগুলো বছর ধরে ঘুরে বেড়িয়েছি। ধীরে ধীরে কবিতা এসে দানা বেঁধেছে আমার মননে। আজ বুঝতে পারি সেদিন আমি কি হারিয়েছি। স্যারের ক্লাসে বসে বিজ্ঞানের কথা ভেবেছি, কবিতার কথা কিন্তু ভাবিনি। সেই শক্তিপদ ব্রহ্মচারী থেকে শুরু করে আজকের যুগে যারা উদীয়মান কবিরা আছেন, যেমন প্রাঞ্জল, নীলাদ্রি অবধি, শিলচর এবং বরাকে বলবো কবি তারকা, কবি তারকার হাট। সেই হাটে আমি সামান্য সৈনিক। বরাকের অনেক কবিদের কবিতা আমার ভীষণ পছন্দের। সবার কবিতা পড়ার সময় তো আর হবে না। আমি একটু আগে যে কথাটা বলছিলাম শ্রমিকের ব্যাপারটা, তো সেই স্বাস্থ্যকর্মী কিংবা আরক্ষী, ওরাও শ্রমিক। আরক্ষী নিয়ে বরাকেরই আমার এক প্রিয় কবি সুপ্রদীপ দত্ত রায়। সুপ্রদীপ দত্ত রায়ের একটি কবিতা আমি পড়ছি, শুনবেন কবিতাটি। বিশেষ কোনো শব্দের বাগাড়ম্বর এখানে নেই। মসৃণ পথ চলা, সাধারণ কথাবার্তার মাধ্যমে, কিন্তু কি অপূর্ব ব্যঞ্জনা, কি অপূর্ব একটি বার্তা এই কবিতাটির মধ্যে আছে। কবিতাটির নাম ঠিক পাচ্ছি না, শিরোনাম আপাতত থাকলো। কবিতাটি পড়ছি, লিখেছেন সুপ্রদীপ দত্ত রায়। বেশ তো কাটছিল দিনগুলো, হাসি ঠাট্টায়, গানে, কবিতায়, মাঝে মধ্যে একটু এদিক ওদিক ঘোরা, একগুচ্ছ সেলফি আর ফুর্তির ফোয়ারা। গোটা শহরটাই ব্যস্ত ছিল ভীষণ। আমার কথা আলাদা, আমার তো কোনো কালেই কিছু নেই। ঘর বাড়ি, নিজস্ব টিভি কোনো কালেই ছিল না। মলের সামনে ওই যে বিশাল টিভিটা, সিনেমা হলের পর্দার মতো টাঙানো, ওটা যে পাবলিকের জন্যই রাখা। আমি তো পাবলিক, ভোট আমি নাই বা দিলাম, এনআরসিতে নাই বা থাকলো নাম। আমি তো বাবু গিন্নি নই। আমার আবার তেমন ভাগ্যই কই। আমার জন্যে খোলা বারান্দা,
টিভির পর্দা আর এই উন্মুক্ত আকাশ, আছি আমি বেশ আনন্দেই। খুব কাটছিল জানো দিনগুলো। সারাদিন কিছু না কিছু জুটে যেত খাবার, বিড়ি, পিৎজা বা পাউরুটি হোক না উচ্ছিষ্ট। আমি তো সর্বভুক, আমার সব চলে। গরমের দিনে যে বরফওয়ালা বসে, দুর্মুখ হলেও মনটা ভীষণ নরম। খুব গরমে যখন সব কিছু শুনশান, একটি গরুও হেঁটে যায় না রাস্তায়, আমাকে তখন সে বরফ দিত খেতে বিনে পয়সায়। বলতো খা, খেয়ে নে, হাত পারিস তো, দোয়া করিস আমার জন্যে। বড় শান্তি পেতাম গো। মাঝে মধ্যেই একদল ছেলে মেয়ে পুজোর ঠিক আগে কিংবা বসন্তের শেষ বিকেলে আমাদের কাপড় দিত তারা। হ্যাঁ, এখানে আসার পর প্রতিবারই পাই। শীতে জুটত কম্বল, হোক সস্তা, গরিবের সম্বলই তো ওইটা। ভালোই কাটছিল দিনগুলো। হঠাৎই কি এলো অনাহুতের মতো, জীবনের সব ছন্দ লণ্ডভণ্ড করে এক অদ্ভুত পরিবেশ। রাস্তাঘাট শুনশান, লোকজন নেই, হকারের ডাক নেই, ফুলের পসরা নেই। দুপুরে বরফ, বিকেলে ফুচকাওয়ালা, মুখে লাল রং মেখে ওই তিনটে মেয়ে যারা সকাল থেকে রাত্রি গভীর বারবার ফিরে আসতো এই রাস্তায়, তারা কেউ এখন আসে না আর। একটা মাইক একা একা চিৎকার করে বেড়ায়, আর একটা অ্যাম্বুলেন্স আর একটা পুলিশের গাড়ি হঠাৎই কোথাও থেমে কিছু লোককে নিয়ে যায় তুলে অজানা ঠিকানায়। ভয়ে সিটিয়ে আছি পাড়াপড়শি সব। এখন আর রোজ খাবার জুটে না জানো। পাউরুটি, বিস্কুট, আধ খাওয়া পিৎজা, পুড়ে যাওয়া বিরিয়ানি বা আধ সেদ্ধ কষা মাংস। এখন আর ডাস্টবিন নেই, শুধু ব্লিচিং পাউডার। গুমোট বাতাসটাতে একটা ভয়ের শিহরণ। হঠাৎ যেন পাল্টে গেছে দিনটা। গতকাল যে পুলিশটা ঠিক উল্টো দিকে ডিউটি দিচ্ছিল, অনেকক্ষণ বসেছিল খাবার প্যাকেট হাতে। আমাকে সামনে দেখে খেতে পারছিল না। তারপর এক সময় পুরো প্যাকেটটাই তুলে দেয় আমার হাতে। আমি লুফে নিয়েছিলাম সেই খাবার। দুদিনের না খেতে পাওয়া নাড়ি অসহ্য ছিল, পারছিলাম না নিজেকে থামাতে। আজ আবারও তাই করেছিল সে। হঠাৎই মাথাটা বিগড়ে গেল আমার। অসভ্যের মতো গালিগালাজ করলাম খুব। ওর বাবা মা 14 গোষ্ঠীকে আচমকাই মাথাটা খারাপ করে দিয়েছিল আমার। লোকটা বুঝতে পারেনি আমাকে। খেপে গিয়ে দিলে কষে 2 ঘা। লাল হয়ে গেছে পিঠ, তবু আওয়াজ তুলিনি। রাগে গটগট করে ফিরে আমারই সামনে খেয়ে নিল পুরো প্যাকেটটা। বোকা পুলিশ, জানতো না খাবারটা আমার চেয়ে তার বেশি ছিল প্রয়োজন। কি নিদারুণ সমাপ্তি, কি অসাধারণ একটি কবিতা। হ্যাঁ, দোলন চাপা অপেক্ষা করছিলাম, ভালো লাগছে। নীলাদ্রি, থ্যাংক ইউ। আসলে আমার অনেকের সঙ্গেই সরাসরি পরিচয় হয়নি, কিন্তু কবিতার মাধ্যমে অনেকটাই কাছাকাছি আমরা। ধন্যবাদ চন্দ্রিমাদি। এটি হলো মে দিবস উপলক্ষে শ্রমিক অর্থাৎ একজন আরক্ষীকে লক্ষ্য করে সুপ্রদীপ দত্ত রায়ের একটি কবিতা। যে কথাটি বলছিলাম, শতদল, হ্যাঁ দারুণ। এই যে শতদলের যে প্রয়াস, এই যে বন্ধু, প্রথমত বন্ধু পত্রিকা, তারপর বন্ধু গ্রুপ, এবং এবার এই যে অনুষ্ঠান, সব মিলিয়ে খুবই ধন্যবাদার্হ শতদল। এই যে বন্ধুত্বের ব্যাপারটা আমাকে ভীষণ নাড়া দেয়। বন্ধুত্বের ব্যাপারটা আমি খুব বেশি অনুভব করি সেই
বরাকের সনবিলের কাছে আমার ঘর, সেখান থেকে এতগুলো বছর ধরে ঘুরে বেড়িয়েছি, কিন্তু বন্ধুত্বের টান কখনো হারিয়ে যায়নি হৃদয় থেকে। আমার খুব ভালো লেগেছে শতদলের এই গ্রুপটার নাম বা কিংবা এই পত্রিকাটির নাম দেখে, তাই দারুণ একটা ব্যাপার বন্ধু। অনেক অনেক ব্যাপার আছে জীবনে যেগুলো শুধু বন্ধুর কাছ থেকেই পাওয়া যায়। একটু বন্ধু উপলক্ষে একটা কবিতা লিখেছি, সেটি আবার পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম বন্ধুত্বের জয়গান। বন্ধু শুধু তোমার জন্য শব্দের জাল বুনি, এক একটা দিন এমনি আসে তোমারই গান শুনি। বন্ধু শুধু তোমার জন্য গান কবিতা রচি, শুধু তোমায় দেখব বলে প্রতিটি পল বাঁচি। বন্ধু শুধু তোমার জন্য মন জানালা খুলি, সাধ্য আমার কোথায় বলো তোমায় ক্ষণিক ভুলি। বন্ধু শুধু তোমার জন্য পথের পানে চাই, বন্ধুত্বের জয়গান তোমার তরেই গাই। বন্ধু শুধু তোমার জন্য কান্না হাসির খেলা, সেই খেলাতেই কাটছে আমার সারাটা দিন বেলা। বন্ধু শুধু তোমার জন্য হৃদয় দোয়ার খোলা, তোমার দেখা পেলেই লাগে এই হৃদয়ে দোলা। বন্ধু শুধু তোমার জন্য বাঁচতে আমি রাজি, তোমার জন্য গাঁথব মালা সাজাই আমার সাজি। বন্ধু তোমার অপার স্মৃতি রাখবো যতন করে, মিলন মেলায় মিলব যখন দেখব দু চোখ ভরে। আমার সব সেই ছেলেবেলার বন্ধুদের এই কবিতাটি আমি সমর্পণ করেছিলাম। জানি না আজকে না হলেও পরবর্তীতে ড্যাপার্ড লাইভে বা টাইম লাইনে হয়তো আমার বন্ধুরা দেখবে। বন্ধুরা ভালো থেকো, আমার তরফ থেকে শুভেচ্ছা থাকলো সব ধরনের। হ্যাঁ, এবার যে কথাটি বলছিলাম, বরাকের কিছু কবি আছেন যাদের কবিতা আমাকে একটু অন্যভাবে নাড়া দিয়ে যায়। তাদেরই কয়েকজনের দু একটি কবিতা পড়তে চাইছি। কটা বাজলো? সময় আছে, ঠিক আছে। জানি না কীরকম হচ্ছে, কীরকম পাচ্ছেন সবাই। সুশান্ত দা, বন্ধু শুধু তোমার জন্য, দারুণ। শুরু হোক এবার পরবর্তী কবিতা পড়ার পালা। সারা উপত্যকা জুড়ে কিছু প্রবীণ কবি তাদের দৃপ্ত স্বাক্ষর রেখে যাচ্ছেন বরাকের কবিতার আঙ্গিনায়, এই অঞ্চলের কবিতার আঙ্গিনায়। আমি হাতে নিয়েছি একটি বই। এই বইটি লিখেছেন বরাকের একজন বিশিষ্ট কবি সাহিত্যিক মনমোহন মিশ্র। এই বইটি আমি এর জন্যই নিয়েছি, কারণ এই বইয়ে আমি যে কবিতাটি পড়ব, এতে এই বইয়ের প্রচ্ছদ আমি তুলে ধরছি। বইটি বেরিয়েছিল 1418, অর্থাৎ 9 বছর আগে। 9 বছর আগে এই বইটি যখন প্রকাশ হয়, বইটির নাম হচ্ছে উড়ান। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কিছু কালজয়ী কবিতা আছে। সেই কবিতাগুলোর বঙ্গানুবাদ করেছেন আমাদেরই খুব কাছের জন শ্রী মনমোহন মিশ্র। সেই কবিতাগুলো বঙ্গানুবাদ সহ কিছু মিশ্র ভাবের কবিতা। কি সুন্দর নামটা দেখুন, মিশ্র ভাবের কবিতা লিখেছেন মনমোহন মিশ্র। আবার মিশ্র ভাবের কবিতাগুলো হচ্ছে মানে কি,
প্রতিটি একটি কবিতার প্রতিটি লাইনের একটি একটি অক্ষর নিয়ে, প্রথম অক্ষর হতে পারে বা মধ্যের অক্ষর হতে পারে বা শেষের অক্ষর নিয়ে একটি বাক্য তৈরি হয়ে যায়। তো সেগুলো হচ্ছে মিশ্র ভাবের কবিতা। সেই মিশ্র ভাবের কবিতা অটল বিহারী বাজপেয়ীর কবিতা এবং আরও অন্যান্য কিছু কবিতা মিলিয়ে একটি সংকলন, নাম উড়ান। উড়ান কাব্যগ্রন্থটি শ্রী মনমোহন মিশ্র উৎসর্গ করেছেন বরাক উপত্যকা তথা বাংলার বিশিষ্ট কবি শক্তিপত ব্রহ্মচারীর উপলক্ষে, স্মৃতির উদ্দেশ্যে। সেই কবিতাটি আমি পড়ছি। শক্তিদা তুমি বলেছ বলেই, কবিতা কি কেবলই একটা অক্ষরের মিছিল, শব্দের সহবাস, কিছু মিল কিছু অমিল, হৃদয়ের বাইপাস দিয়ে চলাচল কারণে অকারণ? কবিতা কি কেবলই একগোছা রজনীগন্ধা, আকাশের তারা গোনা, নক্ষত্রের হিসাব নিকেশ, সাগরের শুভ্র ফেনা, অনাবিল স্বপ্নের আবেশ, কল্পনার নন্দন কানন? কবিতা কি কেবলই এক অস্থির যন্ত্রণা, বুক ফাটা চিৎকার, বুক চেরা রক্ত, বুক ভরা কান্না, হাতিয়ারহীন যুদ্ধের ঘোষণা, চেতন অচেতন? শক্তিদা তুমি বলেছ বলেই আমার আছে কবিতা এক লঘু পদ্য, কাঠের নৌকা চড়ি, অনন্ত ভাসানে অজানা পারি। তুমি বলেছ বলেই কবিতার অমৃত পাত্রে আশি বিষ, সময় শরীর হৃদয় জুড়ে দুঃখে সুখের দ্বন্দ্ব অহর্নিশ। খুব সুন্দর এই কবিতাটির মাধ্যমে আমি আমার প্রয়াত স্যার শক্তিপদ ব্রহ্মচারীকে আমার শ্রদ্ধা নিবেদন করলাম এবং কবি মনমোহন মিশ্রকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানালাম। এক ঘন্টার অনুষ্ঠান করব সুশান্ত দা? দেখুন, আমার আজকের এই অনুষ্ঠানটা অনেকটা এরকম হয়েছে, কাল সমর বিজয় দা এবং পরশু দোলন চাপা, তার আগে সুশান্ত দা যেভাবে অনুষ্ঠান করে গেছেন, আমার ক্ষেত্রে অনুষ্ঠানটা হচ্ছে যেন ওই সৌরভ সচিন দ্রাবিড়ের রাজকীয় ব্যাটিংয়ের পর মেড়ে একটা ব্যাট হাতে নিয়ে কোনো এক অনামা অখ্যাত ব্যাটসম্যানের পিছে আসা। এবার আমি পড়ছি বরাকের এক প্রবীণ কবি শ্রদ্ধেয় আশুতোষ দাসের একটি কবিতা। আশুতোষ দাসের কবিতায় অনেকগুলো কবিতা আমি পড়েছি, কবিতার বইও পড়েছি। একটা আবেদন, একটা আকুতি খুব সুন্দরভাবে ফুটে ওঠে, প্রকৃতিকে যেন একেবারে নিজের কাছে টেনে আনেন। খুব ভালো লাগে আশুতোষ দাসের কবিতা পড়লে। ছোট্ট একটা কবিতা আমি পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম ছবি। বুকের ভেতর একটা ছবি এক এক বেলা উচ্ছলতা ছড়ায়, অবহেলার জন্য বুঝি ঈশ্বর তাকে জ্যোৎস্না দিয়ে জড়ায়। দোয়েল কোয়েল নানা পাখির গানে বুঝি ভরে থাকে ঝুলি, চলার পথে পেয়ে গেলাম উন্নত ভালোবাসার ধুলি। আমি না হয় ঘাস ফুলের মতন কিংবা জোনাক হয়ে দেখছি, তাই তো আমি অলৌকিকের খাতায় লিখছি। হলো দুঃখিত, আমি একটু
ইন্টারাপশনের পর দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দুঃখিত, বারবার ইন্টারাপশন হচ্ছিল। কবিতাটা তাহলে আবার প্রথম থেকেই পড়ি নাকি? হ্যাঁ, ঠিক আছে। বুকের ভেতর কেবল একটা ছবি এক এক বেলা উচ্ছলতা ছড়ায়, অবহেলার জন্য বুঝি ঈশ্বর তাকে জ্যোৎস্না দিয়ে জড়ায়। দোয়েল কোয়েল নানা পাখির গানে বুঝি ভরে থাকে ঝুলি, চলার পথে পেয়ে গেলাম পূর্ণতোয়া ভালোবাসার ধুলি। আমি না হয় ঘাস ফুলের মতন কিংবা জোনাক হয়ে দেখছি, তাই তো আমি অলৌকিকের খাতায় কেবল সারা বেলা লিখছি। আমার লেখা নৌকা হলো টাপুর টুপুর বৃষ্টি জলে ভেসে ভেসে, আমার লেখা পাখির ডানায় উড়ে উড়ে চলছে এখন দেশে দেশে। কবিতাটি ছিল শ্রদ্ধেয় আশুতোষ দাসের লেখা একটি কবিতা। অসংখ্য কবিতা লিখেছেন। কবিতা, তথ্যচিত্র ইত্যাদি নানা ক্ষেত্রে ওনার অসামান্য অবদান। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাকে। তিনি এখন হাইলাকান্দিতে থাকেন। নিয়তই আমার সঙ্গে কথাবার্তাও হয়। খুব ভালো মনের একজন মানুষ। কবিরা ভালো মনের মানুষই হয় সাধারণত। রবিশঙ্কর দা, ভালো লাগছে এসেছেন, নেট বেড়া। এবার কি কবিতা পড়ি? হ্যাঁ, এবার একটু, হ্যাঁ সুশান্ত দা ঠিক লিখেছেন। খুব ভালো লাগে ওনার কবিতাগুলো পড়তে। সুশান্ত দার ব্যাপারে আমি একটু পরে আসছি। আপাতত একটু বরাকের বাইরে ঘুরে আসি। কাল তো সমরদা আমাদের ইংল্যান্ড থেকে ঘুরিয়ে এনেছিলেন। আমি এতটা পারবো না, সামান্য একটু ঘুরে আসি। বরাকের পাশাপাশি ত্রিপুরা এবং ব্রহ্মপুত্র উপত্যকায় কবিতা চর্চার যে ধারা, অত্যন্ত সমৃদ্ধ একটি ধারা, এবং সেটা আজকের নয়, যুগ যুগ ধরে চলে আসছে। আমরা শুধুমাত্র একটু কবিতার চারণ ক্ষেত্রে একটু বিচরণ করি, এতটুকুই শুধু। আমি যেহেতু জন্মসূত্রে, শিক্ষাসূত্রে বরাকের ছেলে, কিন্তু কর্মসূত্রে, বসবাস সূত্রে আমি ব্রহ্মপুত্র উপত্যকায় আছি। তো এখানকার কবি মানসে কিংবা কবিতার সমাজে আমার যতটুকু যাতায়াত, সেই সূত্রে বলতে পারি আজকের দিনে ব্রহ্মপুত্র উপত্যকায় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে কবি, তিনি হচ্ছেন সঞ্জয় চক্রবর্তী। অসাধারণ কবিতা লিখেন। তার চাইতেও বড় কথা, সঞ্জয়দা একটি অসাধারণ মনের মানুষ, খুবই কাছের মানুষ, আপনজন। আমি সঞ্জয়দার একটি কবিতা আপনাদের পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, দোলন চাপা, আমি আমার কবিতা পড়েছি, আরও পড়ব। সঞ্জয়দার একটি কবিতা, কবি সঞ্জয় চক্রবর্তী। কবিতাটির নাম চুম্বন টিপ। একদিন সবাই চলে যাবে যে যার পথে, সে পোড়া গধূলিতে শুধু তুমি আর আমি। ফিরে যাব সেই সব দিনগুলি তোর কাছে। আমার সোনা মেয়েটিও ফিরবে পদ্মদাস কলোনি।
ফিরবে সবুজ জামা গায়ে এক অবাক সকাল, দু হাতের আদরে গলা জড়িয়ে সহাস্যে চুম্বন করণী তো কখনো দেবী, অথচ কত অক্ষৌহিনী চুম্বনে তছনছ করেছ ওই ক্ষণ জীবন, দহনেও এত পোড়া সুখ আগুন কি তা জানে, একটি তারা মুখ্যম চুম্বন টিপ ওই কপালে, দিঘিতে যত কাজল উছল উপুর তার ভালোবাসার কাছে, টের পায় সব দেবী, টের পায় সকলেই, এই ফেরাই তো দিক ভোলানো আলোর মতো মুগ্ধ কলি, মধুর রাত্রি জানে দেবীর ওই হাতের কাছে কতটা ঋণী আমি, তোমার আদর তোমারই দেবী, পুরুষটিও তোমারই, সে শুধু লাফ দেয় না কখনো, ধীরে এসে দাঁড়ায় সামনে তার ভালোবাসার সামনে। সহজ সরল শব্দগুলোকে কি অসামান্য নিপুণতায় সাজিয়ে ভরিয়ে দিয়েছেন কবি, অসাধারণ। কবি সঞ্জয় চক্রবর্তীর এই কবিতাটি পড়লাম। এবার দুটি খুব সাম্প্রতিক বিষয় যেগুলো উল্লেখ না করলে একটি কবিতা পাঠের আসর কখনো সম্পূর্ণ হতে পারে বলে আমি ভাবি না। যেহেতু আমার মূল হচ্ছে বরাক, তাই আবার ফিরে আসি বরাকে। আজ এতগুলো বছর ধরে আমাদের মননে আমাদের অস্তিত্বের যে ব্যথা, অস্তিত্বের যে সংকট আমরা পেরিয়ে আসছি, সেই বিভৎস এনআরসি প্রক্রিয়া, আমরা অনেকেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আছি। এই প্রক্রিয়াটি নিয়ে এই একটি বিষয় নিয়ে অনেকে অনেক কিছু লিখেছেন। আমার একটি কবিতা আমার খুব আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ি যখন কিছু অসহায় মানুষের আর্তনাদ, সে সরাসরি হোক কিংবা অপ্রত্যক্ষভাবে হোক, আমার কানে এসে পৌঁছায়। তাদের জীবনযাত্রা, তাদের অসহায়তা নিয়ে একটু দীর্ঘ একটি কবিতা লিখেছিলাম, পড়ছি সেই কবিতাটি। কবিতাটি প্রকাশিত হয়েছিল নাগাল্যান্ড থেকে প্রকাশিত পূর্বাদ্রি ছোট পত্রিকায়। তো সেই কবিতাটি আমি পড়ে শোনাচ্ছি। স্বরচিত একটি এনআরসি সম্পর্কিত একটি কবিতা। ঠিক আছে তো? দেখা যাচ্ছে তো সব কিছু? সুশান্ত দা বলুন। পড়ব কি? অলোকা আছো? আচ্ছা, পড়ছি। হ্যাঁ, লীনাদি এসছেন, ধন্যবাদ লীনাদি। ঠিক আছে সুশান্ত দা। হ্যাঁ, এনআরসির ব্যথা নিয়ে স্বরচিত একটি কবিতা, একটু দীর্ঘ, শুনুন। দিবা স্বপ্ন। আমার স্বপ্ন দেখাই নেশা, স্বপ্ন ফেরি পেশা, উজান ফেরিতে যাবই যাব, যাব আজ আজব সুখের ঘরে, ঘরে অহর্নিশি ঝরেই চলে দিবা স্বপ্ন বৃষ্টি ধারার মতো। আমি রাতেও দেখব দিবা স্বপ্ন, আমার বহু যুগের শখের লালন স্বপ্ন,
আমি ছুটব আপন খেয়াল খুশি নিয়ে, দেখব আমার সোনার দেশের সোনালি সব স্বপ্ন ছবি জ্যান্ত চোখে। এমনি করেই হয়তো যদি সুপ্ত দুঃখের হবেই অবসান ক্ষণিক, যদি দূরেই থাকে হয়রানি হাহাকার, বিভেদ ব্যথা বিদ্বেষ বীজ যদি থাকে খানিক অন্তরালে, সে স্বপ্ন আমার সুখের স্বপ্ন, তার দাম যে বড্ড বেশি। আজ খেয়া পাড়া পারেই হলো স্বপ্ন সুখের ঘরে আমার স্বেচ্ছা পদার্পণ। এবার দুচোখ বুঝে করব আবাহন রাত্রিকালীন দিবাস্বপ্নে ভিত্তি রোমন্থন। আর এই যে সোনার দেশে আমূল বিবর্তন, এ আমার কালের স্রোতে হারিয়ে যাওয়া বড্ড চেনা কালান্তরের পথগুলো সব বিবর্তনে পাল্টেছে রূপ, রাজপথ শুধু আজ। পথের পাশে সেই যে ছিল ব্যথার আঁতুড় ঘর, এ যে গুড়িয়ে দিয়ে কবে যেন সব কটি ঘর, কি যেন নাম, ও হ্যাঁ 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 বন্দি শিবির। শিবির তো নয়, মানবতার বদ্ধ ভূমি সব, চাপিয়ে দিয়ে জবরদস্তি উদরপিণ্ডি বুধর ঘাড়ে অত্যাচারীর ভয়ালো ফরমান। বন্দি শিবির যেন মানুষ খেকো ক্ষোভ, প্রতিশোধ আর হিংসানলের নীলাজ প্রতিফলন। কোণঠাসা কত অসহায় নাগরিক, উপচে পড়া ক্ষোভগুলো সব বড্ড পাশবিক। নীরবে নিভৃতে গুমরে মরে নিরপরাধের শোক, নিঃশেষ হয় যত প্রতিরোধ যত ক্রোধ। উফ, বুকের মাঝে এখনো সেই ব্যথা, স্বাধীন দেশের অসহায় কত গাথা। জীবন্ত নয় ফুটবল যেন ঘুরপাক শুধু, এপার থেকে ওপার এদেশ থেকে ওদেশ, মধ্যে শুধু বিপর্যস্ত মর্মান্তিক সেই রেডক্লিফ লাইন, অপমান সীমারেখা। বিষণ্ণ অপমানে মৃতের মতোই বেঁচেছিল সব, হার মেনেছিল নিষ্ফল ইতিহাস। আমার বড্ড চেনা যে এই দেশ, এই মাটি, এই মাটির মানুষ, এই জল, এই হাওয়া। দেখি সেই গাছ যেখানে অভাগা রাষ্ট্রকে ঘৃণা বিদ্রুপে তছনছ করে, আত্মগরিমায় মাথা উঁচু করে শেষ বিদায়ে শাখায় বাঁধা বীর অর্জুনের লাশ। অত্যাচারের অগণিত রূপ, ভুলের খেসারতেই অনন্তকাল ভোগান্তি খায় অসহায় জনগণ। দগদগে কালো ছোপে ছেয়ে যায় মহান দেশের নিকৃষ্টতম কোণ। সুখের বেলায় কিছু প্রাণে একচেটিয়া অধিকার, দুঃখের জন্য মুখের ভাষাই সব শেষ পরিচয়। কেঁদে কুটে এখানে নীরবে নিভৃতে শেষ যাত্রায় বিচারের বাণী অধরাই থেকে যায়। বয়স এখানে হার মেনে যায় ধর্ম নির্বিশেষে। বৃদ্ধ বৃদ্ধা গৃহবধূ সব ভাষার অপরাধে সার বেঁধে হয় বাক্সবন্দি বেআব্রু কারাবাসে। সেখানেই আজ সৌধ গড়েছে চোখ ধাঁধানো, একের পর এক মন্দির সব রামের নামে। আহা, অবাক কাণ্ড, চেনামুখ যে পুরোহিত সব, ওই তো উনি অর্জুন মূল পুরোহিত। তাঁর অধীনে ওই তো সবাই, বুলু, রবীন্দ্র, মঙ্গল, আমার কত কাছের কত সহৃদয় পুরুষেরা আছেন দেখি, রেবতী, প্রাণহরি, সব সব চেনা মুখ। আরো আরো ওই তো ওরাও, মনতোষ, সন্তোষ, এত রমেশ আছেন, একই গ্রামের মানিক, অনন্তও আছেন। পুজোর শেষে এবার আরতি, আজব ধুনুচি নাচ, ওরাও তো চেনা, ওই তো ওরা, উনমতি, রাধিকা, বন্দনা, মধুবালা। বালিকা বয়সী মধুবালিকার বকলম ধরে পার করেছেন বৃদ্ধ বয়সে অনভিপ্রেত শিবির জীবন দীর্ঘ ২.৫ বছর। দুমড়ে মুচড়ে জীবনধারার কালো অধ্যায় কে দিল মুছে প্রায়শ্চিত্ত অভিপ্রায়ে। আরতি দলে সবার পেছনে ওই তো তিতিলাবালা,
আর সবার উপরে মধ্যমণি। আরে এত সুচন্দ্রা! বকলমের আরেক ভুক্তভোগী নিরন্ন উপবাসে নীরব কালাতিপাতে হয়েছিল যার ভুলুণ্ঠিত আজন্ম লালিত বিশ্বাস সংস্কার। ওদিকে আবার মন্দির সম্মুখে আলোক সজ্জিত উপাসনা ঘরে ভজন আরতি শেষে বেজে ওঠে সুর অরূপ জিকির। তাকাই সেদিকে, আরে আরে ওরা ওরা তো সেই যে আমার রোজকার দেখা সোফিয়া, হাফিজা, জয়নাল, আসগর। চোখের সামনে সারি পেতে আজ বসে আছে সব। তরাই বিবি, জহির আর হাফজা, হায়দর। সঙ্গে জুটেছে আরো কত সব নাম না জানা ভাগ্যবানের দল। ভজনে জিকিরে একাকার হয়ে বেজে উঠে এক অরূপ মূর্ছনা। আমার চোখ জুড়ানো আলোর মাঝে জিকির দলের মধ্যমণি এই যে মিয়া সারাউল্লাহ, বীর সেনানীর বেশেই তো তাকে চিনি। আজকে সবাই সবার মাঝে সুখী। উফ, এ কি দুঃস্বপ্ন! না, আর নয়, এই যে দুঃসহ দিবাস্বপ্ন। আমার দুঃখ একই আছে রোজকার মতো অসহনীয়। লক্ষ লোকের ক্রন্দন রোলে বিষিয়ে আছে অলিক সোনার দেশের আকাশ বাতাস। এবার আমি সত্যি যাব বন্দি শিবিরে। হাতিয়ার হোক এক কাঠ পেন্সিল আর একটি শক্তপোক্ত কলম। তরবারি থেকে শক্ত কলমে আমি এবার গুড়িয়ে দেব যত বন্দি শিবির। আমি হব রাজা এবার। আর হবে না কথার খেলা, হব না মশগুল দিবাস্বপ্নে। উল্টে দিয়ে কাঠ পেন্সিল মুছব এবার কলঙ্কিত রেডক্লিফ লাইন, আর ঘাম ঝরিয়ে বুকের রক্তে নতুন করে লিখব ইতিহাস। স্বপ্ন হবে তবেই সাকার, প্রতিবাদের স্বপ্ন দিয়েই করব বাজিমাত। ধন্যবাদ সুশান্ত দা। 8:15। আদিমাদি শ্রেষ্ঠ কবিতা, নমস্কার। আপনাদের মতো আর পারছি কোথায়। এবার একটু সুশান্ত দার ব্যাপারে বলি। খুব একটা বেশি দিন হয়েছে বলতে পারবো না সুশান্ত দার সঙ্গে আমার পরিচয়, কিন্তু ওনার পরিচয়ের ক্ষেত্রে আমার এক বন্ধু যার নাম টিটু, শিলচরে থাকে, ওর অবদানটা অনস্বীকার্য। সুশান্ত দার সঙ্গে পরিচিত হওয়ার পর থেকেই কেমন যেন সুশান্ত দার ভক্ত হয়ে পড়েছি সব দিক দিয়ে। তো অনেক কথা। একদিন সুশান্ত দার ঘরে এক সান্ধ্যকালীন আড্ডায় প্রথম যেদিন যাই, সেদিন প্রায় 20 বছর পর আমার সেই উঠতি যৌবনের কলেজ, জিসি কলেজ। জিজ্ঞেস করলাম সুশান্ত দাকে ঘর কোথায়, বললেন জিসি কলেজের নিচে প্রথম ঘরটাই। খুব একটা উন্মাদনা জাগছিল মনে। দীর্ঘ 20 বছর পর যাচ্ছি আমার সেই ফেলে আসা কলেজে। ওখানে গিয়ে সুশান্তদার ঘরটা দেখেই একটা একটা অসাধারণ একটা কি বলবো প্রতিক্রিয়া আমার ভেতরে হয়েছে। মনে পড়েছে বা একজন নমস্য ব্যক্তির ঘরে যাচ্ছি, কিন্তু যাওয়ার ঠিক আগেই সুশান্তদার ঘরের সামনেই যে পান দোকানটা, সেই দোকানটার দিকে আমার নজর পড়ে গেছে। নজর পড়তেই আমার মনে এসে গেছে সেই 20 বছর, কত বছর হবে, 30 বছর আগে ধরুন, ওই দোকানটাই তো ছিল যেখানে রোজ ওই হোস্টেল থেকে এসে অপকর্মগুলো করতাম। জীবনে প্রথম সিগারেট খেয়ে কুণ্ডলি পাকে ধোয়া ছোড়া। তখন যদি জানতাম সুশান্ত দা এখানে আছেন, তখন কি আর এসব হতো? হয়তো বেঁচে যেতাম। যাই হোক, তো সুশান্ত দা অসাধারণ কবিতা লিখেন। কবিতা সুশান্ত দার বলতে গেলে অধীনেই থাকে। যখন খুশি
তখনই সুশান্তদা কবিতা লিখতে পারেন, এতটুকু সুশান্তদার ক্ষমতা আছে আমি জানি। সেদিন আমাকে বলছিলেন আমাদের ভিন্ন ভিন্ন ভাষায়, বিশেষ করে ইংরেজিতে কিছু কবিতা লেখা খুব প্রয়োজন, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছেও আমরা আমাদের কিছুটা ছাপ রেখে যেতে পারি। খুব সত্যি কথা বলেছেন সুশান্তদা। এবং সুশান্তদার অনেক বাংলা কবিতা আছে, সেগুলো তো অনেকেই পড়েছেন, জানেন। আমি দুটি ইংরেজি কবিতা সুশান্তদার পড়ছি, কারণ কাল সুশান্তদা বারবার বলছিলেন, কিন্তু সমরদা বোধহয় ভালো করে দেখেননি ব্যাপারটা। তো সুশান্তদা, আমি আপনার দুটো ইংরাজি কবিতা পড়ব। ওয়ার্ল্ড পোয়েটিক কংগ্রেসে যাওয়ার আগে যে বইটা সুশান্তদার প্রকাশিত হয়েছে, ব্লু হরাইজন, এটা উল্টো দেখবেন হয়তো আপনার, সেই ব্লু হরাইজন থেকে দুটো কবিতা পড়ছি। প্রথম কবিতা, ওল্ড এজ। দেখুন, ছোট্ট একটি কবিতার মধ্য দিয়ে, অথচ একটি ভিন্ন ভাষায়, এই বৃদ্ধ হওয়ার পথে যে বয়স সুশান্তদা বা আমরা পেরোচ্ছি, সেই বয়সের কি অসাধারণ একটা থিম কবিতাটির মধ্য দিয়ে ফুটে উঠেছে। ওল্ড এজ। Old age is coming gently. The deformation of the body will start to deny me to work physically. All the organs of the body will start to march towards the death, end of this memorable life. I have to burn all my sorrow, all my grievances and pains. I want to carry with me only golden memories and love, the last assets of my life. অসাধারণ কবিতা। হ্যাটস অফ টু ইউ সুশান্তদা। সুশান্তদা খুব খোলা মনের মানুষ, সব ধরনের অনুভূতির ভাণ্ডার। তার একটি ইংরেজি প্রেমের কবিতা পড়ছি, টাইম টু লাভ। It is time to love you, my dear. It is time for spring to appear. The birds will sing, the flowers would be laughing. Let's go to the green field to see the sky and wild. Let me love you boldly. Let me kiss you softly. Your dialogue should be sweet one. Your painting beautifully done. I have my poems with flavor of romanticism, and it is open now for your criticism. যেমন মনের ভাষাটি প্রকাশ করেছেন, তেমনি কবিতায় শব্দাবলীর অসাধারণ প্রয়োগ। ইংরেজি কবিতাও পড়তে এত ভালো লাগে, আগে জানতাম না, সুশান্তদা সেটা শিখিয়ে গেলেন। খুব ভালো লাগলো সুশান্তদা। সুশান্তদার এই শেষ কবিতাটির খেই ধরে, অর্থাৎ প্রেমের কবিতার খেই ধরে, সময় শেষ হয়ে আসছে, দুটো করা যাবে না। আমি একটি কবিতা পড়ছি, আমার একটি প্রেমের কবিতা। কবিতাটির নাম তোমার সাড়ায় বৃষ্টি ঝরে। তুমি শুধু মেঘ হয়েই ভাসতে ভালোবাসো, আমার বিদ্ধ এক নজরে বৃষ্টি হয়ে এসো। চোখে তোমার অনাদিয়ার অনন্ত ধরা, আমার সূক্ষ্ম জগৎ শুধু রুক্ষ খরায় ভরা। তোমার চোখে ব্রাত্য আমি চিরটি কাল, আমার স্বপ্ন তোমায় নিয়ে টালমাটাল। নীরব তুমি সঘন মগ্ন তোমায় নিয়ে, নিঃস্ব আমি তোমার মাঝে সব হারিয়ে। তোমার খেয়াল শুধুই তোমার এখতিয়ারে, আমার কথায় তোমার সাড়ায় বৃষ্টি ঝরে। গরজ তোমার আমায় নিয়ে ভাবনা জাগে, হৃদয় আমার দুলেই রাগে অনুরাগে। তুমি যবে ঝরেই পড়ো আমার মুখোমুখি, তোমার কথার তোড়ে আমি বড্ড যে সুখী। এমনি করে এসো আমার কল্পনা বাস্তবে, হবে ধরায় তোমার আমার স্বর্গবাস তবে। প্রেমের অসংখ্য কবিতা, প্রত্যেক কবিরই অলংকার। আজ সময় নেই, এখানেই শেষ করতে হবে। আপনারা এতক্ষণ ধরে দেখছেন অনুষ্ঠান, এর জন্য ভালো লাগছে। অনুষ্ঠান বলে তো লাভ নেই, লাইভ প্রোগ্রাম।
ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অলোকা, ধন্যবাদ চন্দ্রিমাদি, দোলন চাপা, সুশান্ত দা, শতদল, সবাইকে। একটি কবিতা পড়ে আমি শেষ করব অনুষ্ঠান। ভাষা শহীদ নিয়ে লেখা একটি কবিতা। এই কবিতাটি পড়েই শেষ করব। শহীদ স্মরণে। এই তো বেশ ভালো আছি, দারুণ পৃথিবীর রঙে রূপে রঙিন, স্বর্ণিম তারকায় বর্ণিল। আবার শুরু করছি। শহীদ স্মরণে। এই তো বেশ ভালো আছি, দারুণ পৃথিবী, রঙে রূপে রঙিন, নীলিমা ছুঁয়েছে সবুজ, স্বর্ণিম তারকায় বর্ণিল নীলাকাশ, আমার পায়ে বারংবার আছড়ে পড়ে নীল সাগরের শুভ্র ফেনিল ঢেউ, আমার বাগানের অতসী ডগায় উড়ে উড়ে আসে রঙিন পৃথিবীর যত নাম না জানা রঙিন প্রজাপতি, ডানাভর যত সুখ রঙের উজাড় করা ভাড়ার, হলুদ গাদার ধারে সবুজ শিমুল, টিয়ারং লেজ ঝোলা অতিথি আমার, নিপ কুসুমে বসে কুচকুচে ময়না, আমার ভালো লাগায় ভালো থাকায় অথই রং বাহার। ইচ্ছে নজর এড়িয়ে শুধু থেকে যায় লাল, গুলি বারুদ বন্দুক বেয়নেট বেয়ে ফিনকি দিয়ে গড়ে পড়ে যে কৃষ্ণচূড়া লাল, শুধুই আমাকে বাঁচাতে কেতায় রঙিন হয়ে বেশ ভালো থাকতে। শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।